নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার ফিরে যাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট বড়দের জন্য লেখা হাসির গল্পের নায়ক তপন চৌধুরীর কাছে। আরম্ভ করছি আজকের পাঠ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপন চরিতের চতুর্থ গল্প, মৎস্যোন্যায়। তপন বললে, চলো খামারে যাওয়া যাক। খামারে? কেন? আমি ভয়ানক চমকে গেলুম। আমি গরু না ছাগল যে খামারে যাব? তোমার ইচ্ছা হয় তুমি যাও, যত খুশি খড় আর কাঁচা ঘাস চিবুতে থাকো। তপন বিরক্ত হয়ে বললে, তুমি একটি বোগাস। এই জন্যই তো তোমার রাবিশ গল্পগুলো পত্রিকায় পাঠালেই ফেরত দেয়। খামারে কি কেবল গরু ছাগল থাকে নাকি? ধান থাকে। তবে কি আমাকে ধান খেতে যেতে বলছো? না ভাই, আমি ধান খেতে ভালোবাসি না। জ্বালিও না বলছি সুকুমার, ধান খেতে কে বলেছে তোমায়? ওখানে আমাদের পুকুর আছে, মাছ ধরব। শুনে আমার দু কান খাড়া হলো। আজ মাসখানেক হলো বাজার থেকে মাছ উধাও। শাক পাতা চিবুতে চিবুতে মনে হয় কোন দিন হঠাৎ ব্যয় করে ডেকে উঠব। বললুম, মাছ? প্রাগৈতিহাসিক যুগে ওই নামে একটা প্রাণী ছিল বলে শুনেছি। তাদের গায়ে নাকি আঁশ ছিল, আর আঁশটে গন্ধ ছিল। আঁশবটি নামে একরকম অস্ত্র দিয়ে নাকি তাদের কাটা হতো। তাদের দিয়ে নাকি ঝাল ঝোল নামে নানা রকম সুখাদ্য তৈরি করা যেত। সে প্রাণী কি আর আছে ভাই? তারা তো কবে সেই ডোডো পাখির মতো লুপ্ত হয়ে গেছে। তপন এক গাল হেসে বললে, না ভাই, অত মুষড়ে যেও না। এখনও তারা সম্পূর্ণ লুপ্ত হয়নি। আমাদের খামারের পুকুরে দু চারটে আছে। যদি দেখতে এবং খেতে চাও তাহলে আমার সঙ্গে। লাফিয়ে উঠে বললুম, এক্ষুনি? তপন বললে, এক্ষুনি। এই পর্যন্ত হলো উৎসাহ পর্ব। তারপরে আমাকে আর ঠেকানো গেল না। তৎক্ষণাৎ যেন আমি জাতিস্বর হয়ে উঠলুম। আমার চোখের সামনে ঝালঝোল কালিয়ার রূপ ধরে এক স্বর্গীয় শোভাযাত্রা শুরু হয়ে গেল এবং আমি তপনের সঙ্গে, যাকে বলে ইরম্মদ বেগে, খামারের দিকে রওনা হলুম। তপনের খামার দূরে নয়, শহর থেকে মাইল তিনেকের মধ্যেই। চারধারে ধান ক্ষেত, মাঝখানে আম কাঁঠাল কলা সুপুরির গাছ, একটা ছোট টিনের বাড়ি আর বাঁধানো ঘাটলার একটি পুকুর। পুকুরের একধারে দুটো ধানের গোলা। আমরা সাইকেল থেকে নামতেই একদল মুরগির ছানা চিঁ চিঁ করে ছুটে পালালো। দড়ি বাঁধা একটা পাটকিলে রঙের রামছাগল মিহি গলায় ডেকে অভ্যর্থনা করল, আর কোদাল কাঁধে মালকোঁচা মারা একটি বেঁটে কালো লোক আমাদের দিকে এক গাল হেসে এগিয়ে এলো। এর নাম ওই ছোটবাবু। তপন বললে, তা হও, আপত্তি নেই। আমি যে খবর পাঠিয়েছিলুম পেয়েছিলে তো? লোকটি বললে, এঁকে। ছিপ চার সব রেডি আছে তো? এঁকে। চার ফেলে রেখেছ? এঁকে তাও রেখেছি। লোকটি আবার বিনীত হাসি হাসল। কিন্তুক? কিন্তুক? তপন ভ্রু কোচকাল। কিন্তুক মানে কি? এঁকে বলছিলুম কি, মাছ ধরবেন সে তো ভালো কথা, কিন্তু এই সময়টা মাছে খায় না। মাছে খায় না? তপন চটে গেল। তবে কি উপোস করে থাকে? তোমার মতলব তো ভালো বলে মনে হচ্ছে না রাধে শ্যাম। এই তো সেদিনও 50 টাকার পোনা ছাড়া হয়েছে। তুমি সেগুলো সাবার করনি তো? রাধেশ্যাম এক হাত লম্বা জিভ কাটল। এঁকে আমি কি বোয়াল মাছ যে পোনা ধরে খাবো? কি যে বলেন! বোয়াল না রাঘব বোয়াল সে তুমিই জানো। মোদ্দা কথা, মাছ আমরা আজ ধরবই। তুমি ছিপ আর টোপ নিয়ে এসো, আমরা ঘাটে যাচ্ছি। মাঝারি সাইজের দিব্যি পুকুরটি, নীল জল টলটল করছে। সুপুরি গাছের ছায়া কাঁপছে জলের ওপর। দুজনে ঘাটে গিয়ে বসা গেল। তপন বেশ ভালুকের মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। বললে,
বেশ জায়গাটা, কি বলো? চারদিকে কি মনোরম শ্যামলের শোভা! আহা! অগত্যা আমাকেও বলতে হলো আহা! তারপর একটু মাথা চুলকে বললুম, কিন্তু ব্যাপারটা কি জানো ভাই? ১ মাস ধরে খালি শ্যামল, মানে শাকসবজি চেখে চেখে শ্যামলের উপর অরুচি ধরে গেছে। মানে একাধটা মাছ টাছ হলে। হবে হবে, মাছও হবে। ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াতে চাইনি ভাই, কিন্তু তোমার রাধেশ্যাম যে বলছিল এ সময় নাকি মাছে খায় না। মাছে খায় না মানে? মাছের বাবা খাবে। তপনকে উত্তেজিত দেখা গেল। মাছের বাবা? শুনে কান দুটো ভারী খুশি হলো। মাছের বাবা খেলেই তো ভালো হয়। বেশ সের পাঁচেক একটা পাওয়া যাবে, কি বলো? কিংবা মাছের ঠাকুরদা, সে তো আরও ভালো। সের 10 হবেই, তাই না? তপন চিন্তিত হলো। তা হতে পারে, 10-15 সের হওয়াই তো উচিত। তাহলে ভাই ওই ঠাকুরদাকেই ধরো। বুড়ো হয়ে বেশি দিন বেঁচে থেকেই বা ওর লাভ কি? ওর কি এখন মারা যাওয়াই উচিত নয়? এ সম্বন্ধে তোমার কি ধারণা? তপনের ধারণাটা জানা গেল না। তার আগেই রাধেশ্যাম দুটো ছিপ আর টোপ নিয়ে এলো। তপন বললে, এখন চট করে চা আনো দেখি রাধেশ্যাম, জুত করে লেগে যাওয়া যাক। উৎসাহ দিয়ে বললুম, হ্যাঁ লেগে যাও, কিন্তু ভাই ওই ঠাকুরদাকে ছেড়ো না, ওকে ধরাই চাই। দেখা যাক। তপন গম্ভীর হয়ে টোপ গাঁথতে লাগলো। তারপর আমাকে জিজ্ঞেস করলে, কি হে, তোমার মাছ ধরা টরা আসে? ছেলেবেলায় পুঁটি মাছ ধরতুম, আমাকে স্বীকারোক্তি করতে হলো। পুঁটি মাছ? বোঝা গেছে তোমার দৌড়। তপন অনুকম্পার হাসি হেসে ছপাত করে বড়শি ফেলল জলের ভেতর। গম্ভীর হয়ে বললে, চুপ করে বসে থাকো এখন, বুঝেছ তো? বক বক করলে মাছ চারে আসবে না। ঠিক আছে, মাছ খাওয়ার সময়েই ভালো করে মুখটা খোলা যাবে না হয়। তুমি ওই ঠাকুরদাকে কপাত করে পাকড়ে ফেলো ভাই, দেরি করো না। তপন বললে, সে হবে, তুমি চুপ করে থাকো। চুপ করেই আছি। নিরুপায় হয়ে চারদিকের শ্যামলিমাই দেখতে হচ্ছে আমাকে। তপন বকের মতো ফাতনার দিকে তাকিয়ে। মাথার ওপর কাক উড়ছে, বাতাস বইছে, জল কাঁপছে, ঢেউয়ে ঢেউয়ে ফাতনা দুলছে, কিন্তু কাছাকাছি মাছের কোনো চিহ্ন আছে বলে মনে হলো না। কই হে, খাচ্ছে না তো? আমি থাকতে পারলাম না। এ কি তোমার পুঁটি মাছ পেয়েছ যে ফেললে আর টুপ করে গিলল? তপন বিরক্ত হলো। ধৈর্য ধরতে হয়। আচ্ছা ধরছি। রাধেশ্যাম চা দিয়ে গেল, তাই খেতে লাগলুম বসে বসে। তপনও চায়ে চুমুক দিচ্ছিল, ঠিক তখনই আমার চোখে পড়ল ফাতনা বেশ সন্দেহজনকভাবে নড়ছে যেন। টিপ টিপ টিপ। খাচ্ছে খাচ্ছে বলে যেই চেঁচিয়ে উঠেছি, সঙ্গে সঙ্গে বিষম চমকে গিয়ে আধ পেয়ালা গরম চা নিজের পায়ের উপর ঢেলে ফেলল তপন। তারপর হেঁইও করে ছিপে এক পেল্লায় টান। সাঁই করে ছিপ আকাশে উঠল, কিন্তু বড়শি ফাঁকা। মাছ নেই, মাছের আঁশ পর্যন্ত নেই। দারুণ চোটে কটমট করে আমার দিকে তাকালো তপন। অমন হাউমাউ করে চেঁচালে যে? ফাতনা নড়ছিল, তাই ওয়ার্নিং দিচ্ছিলুম তোমাকে। অমন ডাকাতে পড়া হাঁক ছাড়বে তাই বলে? তোমার চিৎকারেই মাছ পালিয়েছে। মাঝখান থেকে আমার পাটা শুদ্ধ পুড়িয়ে দিলে। 1 মাস মাছ খাইনি ভাই, নার্ভাস টেনশনটা সামলাতে পারিনি। কিন্তু সামলাতে হবে, না সামলালে আজও মাছ খাওয়া জুটবে না, তা বলে দিচ্ছি। তখন আবার বেজার মুখে টোপ গেঁধে বড়শি ফেলল। একদম স্পিকটি নট, বুঝেছ? বুঝেছি বুঝেছি। আবার চুপ করে বসে আছি। তপনের মুখ অসাধারণ গম্ভীর। সেদিকে তাকিয়ে কথা বলতে আর ভরসা হচ্ছে না। এদিকের একটা সুপুরি গাছে কাকে বাসা বাঁধছে, তাই দেখছি এক মনে। সাঁই সপাত। আবার ছিপের আওয়াজে ফিরে তাকালুম। আর একটা পেল্লায় টান মেরেছে তপন, কিন্তু এবারেও বড়শি ফাঁকা। মাছ কোথায় হে? তপন গোঁ গোঁ করে বললে, চুলোয়। ওঠেনি, দেখতেই পাচ্ছ। এবার তো ভাই আমি চেঁচাইনি, উঠল না কেন তাহলে? সব টানেই মাছ ওঠে নাকি? বিরক্ত করো না, চুপ করে থাকো। সব টানে কেন? কোনো টানেই যে ওঠে না। ঘণ্টা খানেকের মধ্যেই সেটা বিলক্ষণ বোঝা গেল।
বার 30 ছিপ আকাশে উঠল, কিন্তু মাছের ঠাকুরদা কেন, তার নাতির ন্যাজের ডগাটুকু পর্যন্ত চোখে পড়ল না। রাধেশ্যাম কখন এসে পেছনে দাঁড়িয়েছে, হেসে বললে, এগে মাছ খাচ্ছে নি, কুচো চিংড়িতে ঠুকরে খাচ্ছে। মুখ ফিরিয়ে বিকট একটা গর্জন করল তপন, তোমাকে আর ওস্তাদি করতে হবে না, মাছের ঠক্কর আমি চিনি না। না, রাধেশ্যাম কুঁকড়ে গেল, এগে চেনেন বই কি, আপনি না চিনলে কে চিনবে? কিন্তু, আবার কিন্তু, গেট আউট। সুর করে সরে পড়ল রাধেশ্যাম। তপন গজগজ করতে লাগলো, মাছে খাচ্ছে না, শেখাতে এসেছে আমাকে। মামা বাড়িতে গিয়ে ছোট মামাকে কত মাছ ধরতে দেখেছি আমি, ও বেটা ছোট মামার চাইতেও বেশি জানে নাকি? এইবার আমার মনে সন্দেহ হলো। তার মানে ছোট মামার মাছ ধরাই বুঝি দেখেছ কেবল, নিজের হাতে ধরনি নাকি কখনো? সবটাই থিওরিটিক্যাল নাকি? থিওরিটিক্যাল তো কি হয়েছে, থিওরি থেকেই প্র্যাকটিস। ও, তৎক্ষণাৎ আমি দমে গেলুম, ধুক করে নিভে গেল বুক ভরা আশা। তপনের সেই থিওরিটিক্যাল মাংস পোলাও রান্না আমি এখনো ভুলিনি। সে রান্নার স্বাদ অবিস্মরণীয়, সারা জীবনেও তা ভোলবার জো নেই। ছোট মামার রহস্য জানা থাকলে কে এই খামারে আসত? আবার সাঁই করে ছিপের আওয়াজ এবং তপনের জয়ধ্বনি, গেঁথেছি। গেঁথেছ? আমি তড়াক করে লাফিয়ে উঠলুম, সেই ঠাকুরদাই তো, শক্ত করে পাকড়াও ভাই, ছেড়ো না। ছাড়ছে কে? ছাড়াছাড়ির কারবার আছে নাকি আর? তপন দাঁড়িয়ে পড়ল, জলের তলায় বসে গেছে মাছটা, উঠতে চাইছে না। আচ্ছা, আমিও তপন চৌধুরী, দেখে নিচ্ছি তোমায়। হিঁয়ো, আর একটা আসুরিক টান, এবং তারপর জলের তলা থেকে বিরাট একটি কালো বস্তু ডাঙায় ছিটকে চলে এলো। ঠকাস করে একটা বক্সিং গ্লাভের মতো সেটা আমার কপালে পড়ল এবং তৎক্ষণাৎ আমাকে নক আউট করে দিলে। উল্টে পড়েই আমি লাফিয়ে উঠলুম তক্ষুনি। কি মাছ হে, এমন কালো কুচকুচে? মোক্ষম একটা গুঁতো মেরেছে আমায়। কালবোস? না, কালবোস নয়। তবে কি কাতলা? কাতলাই কি আমাকে কাত করল? না, কাতলাও নয়। তপনের মুখ শোকাচ্ছন্ন। এক পাটি ছেঁড়া জুতো। হ্যাঁ? আমি বাতাহত কদলী বৃক্ষের মতো আবার ধপাস করে বসে পড়লাম। জুতোই বটে, শ্যাওলা আর কাদায় জড়ানো কার এক পাটি বিরাট জুতো, জলের তলায় বাস করতে করতে এখন তার পাক্কা 3 সের ওজন। কার পদহীন জুতো এই বেলা 10টার সময় খামোকা আমাকে এমন করে জুতিয়ে গেল কে জানে। তপন ঘোঁত করে বলল, বড়শিটাও ভেঙে গেছে হে। কোন রাস্কেল যে! বলতে না বলতেই এক অঘটন। সেই বিচ্ছিরি বিকট জুতোটার ভেতর থেকে একটি আওয়াজ উঠল ছটাং, এবং পরক্ষণেই বাইরে লাফিয়ে পড়ল মাঝারি সাইজের এক গলদা চিংড়ি। তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়, গীতায় শ্রী ভগবানের বাণী। জুতাহত চিত্তের ব্যথা ভুলে গিয়ে আমি চিংড়ির দিকে ধাবিত হলুম, আর তপন খাচ্ছে খাচ্ছে বলে 2 নম্বর ছিপে লাগালো আরেকটি ভয়াবহ টান। বিদ্যুৎ বেগে বড়শি আকাশে ধাবিত হলো এবং একটি চিৎকার শোনা গেল, ক্যাঁ কক। মাছে ক্যাঁ কক করে ডাকে নাকি? এমন তো কখনো শুনিনি। গলদা চিংড়ি ভুলে গিয়ে আমি ফিরে তাকালুম। এবারেও বড়শিতে আর একটা কালো রঙের বস্তু। না, আর এক পাটি জুতো নয়, রীতিমতো জীবন্ত একটা প্রাণী। ক্যাঁ ক্যাঁ করে উড়ছে এবং আমাদের মাথার চারপাশে ঘুরপাক খাচ্ছে সে। রোমাঞ্চিত কলেবরে মুগ্ধস্বরে আমি বললুম, উড়ুক্কু মাছ। তোমার মাথা! তপন বিকট রকম মুখ ভ্যাংচালো, দেখতে পাচ্ছ না ওটা কাক? কাক? শুনে আমার কেমন ভিড়মি লেগে গেল। কাক কি জলে থাকে? অবশ্য কাকের অসাধ্য কিছু নেই, কিন্তু সে যে জলচর প্রাণীও বটে এ কথা তো কোনোদিন। থামো, কি যে বকছো তার ঠিক নেই। তখন গোঁত করে একটা আওয়াজ ছাড়ল। জলচর হবে কেন? উড়ে যাচ্ছিল, বড়শিতে ডানা আটকে গেছে, এখন বোঝো ঠেলা। আমি কাকের মতোই হাঁ করে সেই উড়ন্ত জয়ধ্বজার মতো কাকের দিকে তাকিয়ে রইলুম। কেদার বাণুজ্যের উপন্যাসে পড়েছিলাম কার ছিপে যেন ঝুলন্ত বাদুড় আটকে গিয়েছিল, কিন্তু বড়শিতে উড়ন্ত কাক ধরা একমাত্র তপনের পক্ষেই সম্ভব। তার মতো প্রতিভাবানই কেবল এমন কীর্তি অর্জন করতে পারে। বলতে যাচ্ছি ধন্য ধন্য, কিন্তু
কাকের ঝটপটানি আর বিশ্রী ক্যাঁ ক্যাঁ আওয়াজে ততক্ষণে ১০০-১৫০ কাক বিকট কোলাহলে জড়ো হয়ে গেল সেখানে। আর ব্যাপারটা ভালো করে অনুধাবন করার আগেই আমার ব্রহ্মতালুতে খটাস খটাস করে গোটা কয়েক ঠোকর পড়ল। মোটেই মনোরম বোধ হলো না সেগুলো। আরে আরে, তপন হাহাকার করে উঠল, দাঁড়িয়ে আছো কি? সমবেত আক্রমণ, ঠুকরে মাথা ফুটো করে দিলে, পালাও পালাও। বলবার দরকার ছিল না, তার আগেই দুজনে ছুটেছি। ঘরে ঢুকে ধড়াস করে দরজা বন্ধ করে দিয়ে তবে নিষ্কৃতি। কাকের কলধ্বনি থামল প্রায় ১৫ মিনিট পরে। সাবধানে বাইরে বেরিয়ে দেখি অল কোয়াইট অন দি ফিশিং ফ্রন্ট। ছিপটার অর্ধেক সুতো নেই, কাকেরা নেই, সেই গলদা চিংড়িটাও নেই। কেবল সেই প্রকাণ্ড জুতোটা যুদ্ধক্ষেত্রের একটি স্মারক স্তম্ভের মতো আমাদের দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে তপন বললে, ওহ। জুতোর ঘা লেগে কপালের একটা দিক আমার ফুলে উঠেছিল, কাকের ঠোকরানিতে মাথাও জ্বালা করছিল বিলক্ষণ। তবু তপনের জন্য সহানুভূতি হচ্ছিল আমার। সান্ত্বনা দিয়ে বললুম, দুঃখ করো না ভাই, অন্তত একটা চিংড়ি মাছও তো তুমি ধরেছিলে। হুঁ, আর একটা উড়ন্ত কাক। পৃথিবীতে তুমিই সেই প্রথম ব্যক্তি যে ছিপ দিয়ে আকাশ থেকে কাক ধরেছ। এই গৌরবের কথাও তো ভুলবার নয়। থামো! এক চিৎকারে আমাকে থামিয়ে দিয়ে তপন সেই জুতোটার দিকে তাকিয়ে রইল দার্শনিকের মতোই। রাধেশ্যাম দিব্যি খিচুড়ি আর ডিম ভাজা রান্না করেছিল। খেয়ে শরীরটা এলিয়ে এলো। চারদিকের শ্যামলিমা পান করে, জুতোর ঘা খেয়ে এবং কাকের সঙ্গে যুদ্ধ করে পরিশ্রমটাও নেহাত কম হয়নি। একটা তক্তপোষের ওপর লম্বা হয়ে শুয়ে পড়লুম। হাঁড়ির মতো মুখ করে একটা চেয়ারে বসে আছে তপন, কপালে ভ্রুকুটি। ওহে, শুয়ে পড়ো, জিরিয়ে নাও একটু। হুঁ। তপন আমার দিকে ফিরে তাকালো। আচ্ছা, 5টা গলদা চিংড়ি পাওয়া গেলে কেমন হয় বলো তো? 5টা গলদা চিংড়ি শুনে কেমন খটকা লাগলো। পাবে কোথায়? ধরো যদি পাওয়াই যায়। তাহলে খাওয়াও যায়, কিন্তু পাচ্ছ না যখন, তখন মিথ্যে মন খারাপ করে কি হবে? বরং একটু ঘুমিয়ে নিলে। তুমি ঘুমাও, গোঁজ হয়ে জবাব দিলে তপন। দিব্যি ঝিরঝিরে হাওয়া দিচ্ছিল। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। যখন জেগে উঠলুম, বিকেলের রোদ লাল হয়ে এসেছে। আর দেরি নয়, এবার ফিরতে হবে। কিন্তু নামতে গিয়ে দেখি জুতো জোড়া নেই। কোথায় গেল জুতো? নতুন কিনেছি, 1 মাসও হয়নি। চুরি টুরি গেল নাকি? কি সর্বনাশ! ছুটে বেরিয়ে এলুম। দেখি পুকুর ঘাটে তপন বসে আছে পরমহংসের মতো। ব্যাকুল হয়ে বললুম, ওহে, তোমার রাধেশ্যাম কোথায়? সে চায়ের জন্য গরম সিঙাড়া আনতে গেছে। কেন, কি দরকার তাকে? দরকার তাকে নয়, দরকার আমার জুতো জোড়াকে। নিয়ে পাচার করলো নাকি? ছি ছি, রাধেশ্যাম জুতো চুরি করে না। তোমার জুতো আমার কাছেই আছে। আছে? বাঁচালে। আমি কাতর হয়ে এগিয়ে এলুম। কই, কোথায়? তপন প্রশান্ত হাসি হেসে বললে, ওই পুকুরে। হ্যাঁ? শুধু তোমারই নয়, আমার জোড়াও আছে সেই সঙ্গে। একটা স্বর্গীয় দীপ্তিতে তপনের মুখ উদ্ভাসিত। আর সেই বড় জুতোটাও। প্রায় 2 ঘন্টা আগে দড়ি বেঁধে ছেড়েছি। 5টা গলদা চিংড়ি অন্তত পাবই, কি বলো? আমি ধপাস করে ঘাটলার উপর বসে পড়লুম। তপনের জুতোর দাম আমার জানা নেই, কিন্তু আমি 18টি নগদ টাকা দিয়ে অনেক শখ করে কিনেছিলাম। তপন আবার সেই স্বর্গীয় হাসি হেসে বললে, কিচ্ছু ভেবো না ভাই, 7 দিন পরে এসে টেনে তুলব। তার ভেতর চিংড়িরা নিশ্চয়ই এসে বাসা করবে ওতে। খালি হাতে আর ফিরে যেতে হবে না। এই বুদ্ধিটাই বেশ ভালো হয়েছে, নয় কি? আরও একটা ভালো বুদ্ধি আছে আমার মনে হলো, সেটা এই মুহূর্তে একটি হত্যাকাণ্ড ঘটানো। কিন্তু একজোড়া জুতোর জন্যে বন্ধুকে তো আর সত্যি খুন করা যায় না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু, শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট
গল্পকথার আসর.org GOLPOKOTHAR ASOR.org